সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলোরেস। অর্থ পাচারের মামলায় দণ্ডিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছে আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গিয়াসউদ্দিন আল মামুনের করা আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারকের আপিল বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেয়। লন্ডনে অবস্থানরত তারেক রহমান দেশে ফিরে আত্মসমর্পণ না করায় এই মামলায় আপিলের সুযোগ পাননি। তারপরও আদালত গিয়াসউদ্দিন আল মামুনের পাশাপাশি তারেক রহমানকে অভিযোগ থেকে খালাস দিয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী। ঢাকার ক্যান্টনমেন্ট থানায় 2009 সালের 26 অক্টোবর দায়ের করা এই মামলায় তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড ও 20 কোটি টাকার অর্থদণ্ড দেওয়া হয়। আর গিয়াসউদ্দিন আল মামুনকে দেওয়া হয় 7 বছর কারাদণ্ড এবং 40 কোটি টাকার অর্থদণ্ড। আজকে অ্যাপেলেট ডিভিশনের ফুল কোর্ট প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস এবং উনি আমাদেরকে নির্দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। ট্রায়াল কোর্ট সবকিছু দেখে শুনে 13 জন সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করে জনাব তারেক রহমানকে নির্দোষ প্রমাণিত হয়, ওনাকে বেকসুর খালাস দেন। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেটি তারাই সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই সিদ্ধান্ত নেওয়ার তিনি কেউ নন। নির্বাচনে কে অংশ নেবে তা নির্বাচন কমিশন ঠিক করবে। নির্বাচনের দিনক্ষণ নিয়ে প্রশ্নে প্রধান উপদেষ্টা জানান, প্রত্যাশা অনুযায়ী সংস্কার দ্রুত হলে নির্বাচন হবে ডিসেম্বরে, আর সংস্কারের বেশি দরকার হলে নির্বাচন হতে আরও কয়েক মাস লাগতে পারে। আওয়ামী লীগ নেতাকর্মীদের নিরাপত্তা ও শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের বিষয়ে ডক্টর ইউনূসের কাছে জানতে চাইলে তিনি তার সরকারের অবস্থানকে সমর্থন করেন। কারো অসুবিধা হলে তা আদালত এবং থানায় অভিযোগ দায়েরের কথা জানান তিনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমের রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় যাওয়াকে কেন্দ্র করে চিৎকার চেঁচামেচির ঘটনা ঘটেছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার রাত 10টার পর বসুন্ধরা আবাসিক এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে এই ঘটনা ঘটে। ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয়েছে, এনসিপিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করার ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা সার্জিস আলমকে বসুন্ধরা এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন। এদিকে বসুন্ধরা আবাসিক এলাকায় কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলায় আহত হওয়ার অভিযোগ নিয়ে ভাটারা থানায় গিয়েছিলেন সার্জিস আলমের অনুসারীরা। হামলাকারীদের ছাত্রদলের নেতাকর্মী হিসেবে চিহ্নিত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন সার্জিস আলম। ঝিনাইদহের শৈলকুপায় মসজিদে স্যান্ডেল হারানোকে কেন্দ্র করে 2 পক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। বুধবার রাতে শৈলকুপার গোকুলনগর গ্রামে ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দিগনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালিক ও ইউপি সদস্য মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। গত কয়েকদিন ধরে গ্রামের মসজিদে তারাবি নামাজে আব্দুল মালিকের লোকজনের জুতা হারানোর ঘটনা ঘটে। বুধবার রাতে একই ঘটনার পুনরাবৃত্তি হলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েকটি বাড়ি ঘরও ভাঙচুর করে প্রতিপক্ষের লোকজন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 6টি ট্রলার সহ বাংলাদেশি 56 জেলেকে ধরে নিয়ে যাওয়ার 10 ঘন্টা পর ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী। বুধবার রাতে তথ্য নিশ্চিত করেন বিজিবি টেকনাফ 2 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের কাছে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ধরে নিয়ে গিয়ে 6টি ট্রলারের মালিকরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার বশির আহমদ আমিন, নুরুল আমিন, আব্দুর রহিম ও মোহাম্মদ শফিক। এদের মধ্যে শফিকের মালিকানাধীন 2টি ট্রলার রয়েছে। পরে বাংলাদেশের ট্রলারগুলো থেকে মাছ, জাল ও খাদ্যদ্রব্য ছিনিয়ে নেয় মিয়ানমার নৌবাহিনী। দুপুরে ধরে নিয়ে যাওয়ার পর রাত 10:30টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়। রাজধানীর গাবতলীর শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত 3টার দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত 3:08 আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভোর 4:36 দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এদিকে গাজীপুরের কোনাবাড়িতে ঝুট গোডাউন ও কালিয়াকৈরে বসতবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বুধবার রাত 10:45 গাজীপুরের কোনাবাড়ি আমবাগ চায়না মার্কেট এলাকায় ঝুট গোডাউনে আগুন লাগে, এতে পড়ে যায় 10টি গুদাম। এ সময় 3টি দোকান ঘরও পুড়ে যায়। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে গাজীপুরের কালিয়াকৈরে আগুনে পুড়ে গেছে 2টি কলোনির অন্তত 20টি বসতঘর। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া পটুয়াখালী শহরের মনসা মন্দির এলাকায় ভোর 4:45টার দিকে আগুন লেগে 7টি ঘর ও 2টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন সহায়তা সংস্থা ইউএসএআইডির অর্থায়ন বন্ধে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়েছে দেশের স্বাস্থ্য খাতের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ কার্যক্রমে। যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিতে বেশি প্রভাব পড়েছে। কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা চাকরি হারানোর ভয় আছেন। তবে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছে সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যেসব দেশে যক্ষ্মা এখনও বাড়তি বোঝা হিসেবে চিহ্নিত তার মধ্যে বাংলাদেশ অন্যতম। বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য বলছে দেশে প্রতি বছর 4,000-এর বেশি যক্ষ্মা আক্রান্ত রোগী মারা যায়। গত 3 বছরে নতুন করে যক্ষ্মা রোগী বেড়েছে লাখের বেশি। এর মধ্যে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স রোগীও পাওয়া যাচ্ছে। দেশের যক্ষ্মা রোগ শনাক্ত এবং চিকিৎসা সহায়তায় বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে অ্যালায়েন্স ফর টিউবারকুলোসিস বাংলাদেশ এবং টিবি ডায়াগনস্টিক নেটওয়ার্ক স্ট্রেনথেনিং কার্যক্রমে আর্থিক সহায়তা আসত ইউএসএআইডির মাধ্যমে। কিন্তু আমেরিকা ফার্স্ট নীতিকে প্রাধান্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প ইউএসএআইডির কার্যক্রম বন্ধ করায় অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এর প্রভাব পড়তে শুরু করেছে। বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে মাঠ পর্যায়ে রোগী শনাক্ত, বাড়ি বাড়ি গিয়ে ওষুধ খাওয়ানো এবং প্রশিক্ষণের কাজ করত কর্মীরা। প্রকল্প বন্ধ হওয়ায় এই কাজে ব্যাঘাত ঘটবে এবং অনেক রোগী শনাক্তের বাইরে থেকে যাবে। ইউএসএআইডির আসলে কিন্তু আমাদের একজন নিয়োগ করা এমডিআর টিভির জন্য একজন লোক ছিলেন, সুমন কুরান নাম ডাক্তার। তো সেই আসলে এখানে এমডিআর সুপারভাইজ করতো, কিন্তু এখন তাকে উদ্যোগ করে নেওয়া হয়েছে। তো এখন বাধ্য হয়ে আমরা একজনকে আমাদের এখান থেকে এক ডাক্তারকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে। ওষুধ বন্ধ করে দেওয়ার মাঝখানে পুরো কোর্স কমপ্লিট না করার একটা মারাত্মক ইফেক্ট হলো এমডিআর ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি। ঘাটতি পূরণে সরকারি কর্মীরা কাজ করছেন বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ট্রাক কেনা হয়, এটা কিন্তু আমরা গভর্নমেন্টের টাকা দিয়ে আমরা প্রকিউর করে থাকি। আর যে ইউএসএআইডি কিন্তু আমাদেরকে দেখা যাচ্ছে যে হলো আমাদের যে অন্যান্য যে আরও অ্যাক্টিভিটি আছে সেগুলোর স্ট্রেনথেনিং, আরও অন্যান্য পার্টনারদের সাথে তো অ্যাক্টিভিটি আছে, ওগুলো স্ট্রেনথেনিংয়ের জন্য কাজ করে থাকে। প্লাস যে হয়তো ফিল্ড পর্যায়ের বা ল্যাব পর্যায়ের ইয়েদের কর্মকর্তা কর্মচারীদের যে ক্যাপাসিটি বিল্ড আপ, সেখানেও ওনারা আর কি কাজ করে থাকেন। আগামীতেও বিভিন্ন কার্যক্রমের সহায়তা বন্ধ থাকতে পারে, তাই এখন থেকেই প্রস্তুতি নিতে হবে বলে মনে করেন তারা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। অপরাজনীতির শিকার হয়ে প্রাণ দেয়া এক মেধাবী কিশোরের নাম তানভীর মোহাম্মদ তোকি। 2013 সালের 6 মার্চ নারায়ণগঞ্জে নিজ বাসার কাছ থেকে অপহরণের 2 দিন পর কুমুদিনী খাল থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। হত্যাকাণ্ডের 1 যুগ পেরোলেও অভিযোগপত্র দাখিল হয়নি আলোচিত এই হত্যা মামলার। তৌকি নেই, চিরন্তন এই সত্য মেনে নিতে পারছেন না মা রৌনক রেহানা। 1 যুগ আগে 2013 সালের 6 মার্চ নিজ বাসার কাছ থেকে তানভীর মোহাম্মদ তৌকিকে অপহরণ করা হয়। 8 মার্চ কুমুদিনী খাল থেকে পুলিশ উদ্ধার করে তার মরদেহ। আশা করি এখন এই সরকার থাকতে থাকতেই এই হত্যার বিচার কার্যকর হয়ে যাবে। দীর্ঘ এই সময়ে সন্তানের স্মৃতিগুলো আঁকড়ে ধরে খুনিদের বিচারের আশায় বুক বেঁধে আছেন বাবা রফিউর রাব্বি। জুন মাসের 3 তারিখ শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে যখন বলেন যে আমি ওসমান পরিবারের পাশে আছি, আমি তাদের দেখে রাখবো, ঠিক ওই সময় থেকেই তদন্তটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তো সরকার বদলের পরে 5ই আগস্টের পরে তদন্তকারী সংস্থা নতুন করে 6 জনকে গ্রেপ্তার করে, একজনের 164 ধারায় জবানবন্দি নেয়, সাক্ষী নেয়। তৌকি হত্যা মামলার পর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 5 জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ইউসুফ হোসেন লিটন ও সুলতান শওকত ভ্রমর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। জবানবন্দিতে উঠে আসে আজমেরি ওসমানের নেতৃত্বে তৌকিকে অপহরণের পর হত্যা করা হয়। গত 2রা মার্চ 2025 তারিখে এটা ধার্য তারিখ ছিল, সেটি 81টি তারিখ গেছে, সেই 81টি তারিখেও অভিযোগপত্রটি দাখিল হয়নি।
আগামী তারিখ হচ্ছে 17/4। তো আমাদের দাবি হচ্ছে যে এই 17 তারিখের মধ্যে যেন অভিযোগপত্রটি দাখিল করেন এবং আমরা যেন একটি আলোর মুখ দেখতে পাই। হত্যাকাণ্ডের 1 বছর পর 2014 সালের 8 মার্চ র্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান জানান, নারায়ণগঞ্জ 5 আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরি ওসমান সহ 11 জন কিশোর তৌকি হত্যায় অংশ নেয়, কিন্তু 1 যুগ হয়ে গেলেও আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়নি। তদন্ত যখন শেষ হবে, ফাইন্ডিং যখন আমরা এটা স্যাটিসফাইড হব, মানে একটা আশানুরূপ একটা ফল পাবো, তখন এটা তদন্ত শেষ হবে এবং আমরা এটা চার্জশিটটা আমরা দিয়ে দিব। মামলার অগ্রগতি নিয়ে হতাশ সুশীল সমাজ। বিগত যেই সময়ের কথা আমরা বলি 15 বছর বা আরও বেশি সময়, এই সময়টাতে যে দুঃশাসন কায়েম হয়েছিল বাংলাদেশে, তার একদম প্রথম দিকের নিদর্শন হচ্ছে আমাদের ত্বকী। আমরা বিশ্বাস করতে চাই এই সরকার অবশ্যই বিচারটি খুব দ্রুত সম্পাদন করবে। দ্রুত এই হত্যার বিচার চায় তৌকির পরিবার ও তার স্বজনেরা। দীপ্ত বার্তা কক্ষ। চট্টগ্রামে রোজার আগ থেকেই বেড়ে গেছে আমদানিকারক ফলের দাম, তবে খেজুরের দাম কিছুটা সহনীয় আছে। আমদানিকারকরা জানান, সম্পূরক শুল্ক হার বৃদ্ধির কারণে ফলের আমদানি কমেছে। দাম বেশি হয় ক্রেতা সংকটের আশঙ্কা করছেন খুচরা ব্যবসায়ীরা। রমজান মাসে খেজুরের পাশাপাশি রোজাদারদের পছন্দের তালিকায় থাকে নানা রকম তাজা ফলমূল। এবারের রোজায় চট্টগ্রামের বৃহৎ পাইকারি বাজার নগরীর ফলমন্ডিতে ফলের চাহিদা বাড়ায় দামও বেড়ে হয়েছে দ্বিগুণ। তবে কিছুটা সহনীয় পর্যায়ে আছে ইফতারের প্রধান উপকরণ খেজুরের দাম। প্রতি কারোর যদি 600 টাকা 800 টাকা 1000 টাকা বাড়তি হয় তাহলে এরা নেবে কেমনে? আমদানিকারকরা বলছেন, খেজুরের সরবরাহ চাহিদার চেয়ে বেশি থাকলেও সম্পূরক শুল্ক হার বৃদ্ধির কারণে আমদানি কমেছে তাজা ফলের। পরিমাণ খেজুর আছে, ইনপুটারদের হাতেও আছে আল্লাহর রহমতে খেজুর, তবে আপনার ওই কাস্টমার কম, খরিদ্দার কম। পর্যাপ্ত আছে কিন্তু পর্যাপ্ত তো কেউ আনতে পারতেছে না। খুচরা বাজারে 18 কেজি আপেলের প্রতি ক্যারেট বিক্রি হচ্ছে 5660 টাকা। মানভেদে মালটা বিক্রি হচ্ছে প্রতি ক্যারেট 4 থেকে 4500 টাকায়। 15 দিন যাবত অনেকটাই খারাপ। যেমন আমরা আগে দৈনিক মাল বিক্রি করতাম, আমাদের নিজস্ব মালের 8টা-7টা প্যাকেট লিস্ট থাকলে আমরা 4টা-5টায় সেল করতাম। কমলা, আঙ্গুর সব ধরনের মালই, যেমনি আমাদের মনে করেন সব ধরনের ফরেন মাল থাকে আর কি, কিন্তু এগুলোর ভিতরে মনে হয় কোনো মালই চাহিদা নেই। আমরা এমন হয়েছি, আমরা সালান নিলে মাল সালান থাকে না। আড়তদাররা জানান, খেজুরের সরবরাহ পর্যাপ্ত থাকলেও এখনো জমেনি বিক্রি কিনে। এছাড়া সম্পূরক শুল্ক হার বাড়ায় চাহিদা অনুযায়ী আমদানি নেই আপেল, মাল্টা, কমলা, আঙ্গুর, নাশপাতি ইত্যাদি ফলের। এখন 1 কেজি ফল 300 টাকা থেকে 700 টাকা। কয়জনে খেতে পারবে? বিলাসী পণ্য হিসাবে ডিউটি নিচ্ছে, সেই হিসাবে মার্কেটে এখন নিম্নবর্তী আর নিম্ন শ্রেণী এবং মধ্যবর্তী মানুষ ফল কিনতে পারছে না পারার কারণে আমাদের আড়তে সেল কম হচ্ছে। অন্তত রোজায় বাজার নিয়ন্ত্রণে সরকার সচেষ্ট হবে, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ী ও সাধারণ মানুষের। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। শেষ করব এখনকার সংবাদ, পরের সংবাদ নিয়ে আসবো বেলা 2টায়। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।